আমরা যখন আমাদের জীবনকে দেখি এবং আশেপাশের বিষয়গুলোকে দেখি যা আমাদের জগতের মধ্যে চলছে অর্থাৎ কিনা পৃথিবীর মধ্যে চলছে, তখন আমরা কি করি, অনেক ধরনের সমস্যা পাই। সেই সমস্যাগুলোকে আমরা বিশ্লেষণ করি যুক্তিগতভাবে, মানে যুক্তির সাথে, এবং সেগুলোকে বুঝবার চেষ্টা করি। সেই যে বুঝবার চেষ্টা, এখানে যে অধ্যয়ন করি আমরা, সেটা দর্শনের মাধ্যমে করে থাকি। আজ এই দর্শনের ব্যাপারে আমরা আলোচনা করব। বেসিক কনসেপ্টগুলো, দর্শনের মধ্যে কি কি শব্দ ব্যবহার করা হয়, বিষয়টা কি জিনিস, সেসব নিয়ে। প্রথমত তো দর্শন শব্দটা যদি আমরা ভাঙি, তাহলে দেখব দৃশ ধাতু থেকে এই শব্দটির উৎপত্তি হচ্ছে, যার অর্থ দেখা। আরো ভালোভাবে বললে সত্যের উপলব্ধি করা, অর্থাৎ সত্য কি সেটা, বা চরম সত্য কি সেটা জানবার চেষ্টা করা। ঠিক সেভাবে দর্শন শব্দটা যদি আমরা ইংরেজিতে দেখি, তাহলে আমরা সেটাকে ফিলোসফি বলি। এবং এই ফিলোসফি শব্দটাও কিন্তু একটা গ্রিক শব্দ ফিলোস থেকে আসছে, যেটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা জানতে পারবো এর অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি ভালোবাসা। ফিলো যে শব্দগুলোর মধ্যে আসে সেটা আমরা দেখবো ভালোবাসার কথা বলছে বা অনুরাগের কথা বলছে। তেমনি জফি শব্দটা কিন্তু জ্ঞানকে প্রকাশ করছে, যে জ্ঞানের প্রতি ভালোবাসা, অর্থাৎ নলেজ। আমরা এই দর্শনের মধ্যে সত্যের খোঁজ করবার চেষ্টা করছি, দর্শন দ্বারা সত্যের উপলব্ধি করবার চেষ্টা করছি। এবার যদি আমরা দর্শনের সংজ্ঞা আর অর্থকে বুঝবার চেষ্টা করি, তাহলে সেখানেও সেই একই কথা বলা হয়েছে, যে অস্তিত্ব, যুক্তি এবং জ্ঞান সংক্রান্ত বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি। যেমন মানুষের অস্তিত্ব রয়েছে, ঠিক, কিংবা কোনো ঘটনা ঘটছে, সেটার পিছনে যুক্তি কি, জ্ঞান, বিভিন্ন বিষয়ের নলেজের মধ্যে কিছু সমস্যা আসছে। যখন আমরা কোনো কিছু দেখবো, তাদের মধ্যে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হবো। কেন এই অস্তিত্ব, কেন মানুষ রয়েছে, কেন কোনো আত্মা আছে কিনা, কোনো ঈশ্বর আছেও কিনা, অস্তিত্ব সংক্রান্ত, যুক্তি সংক্রান্ত, জ্ঞান সংক্রান্ত এই ধরনের যে সমস্যা, সেগুলোকে আমরা সলভ করবার চেষ্টা করব। কিসের মাধ্যমে? যুক্তির মাধ্যমে, পদ্ধতি কিছু অবলম্বন করে। ঠিক যেমন একটা অঙ্ককে সলভ করা হয় ফর্মুলার মাধ্যমে, তেমনি আমরা চাইবো যে এখানের মধ্যে যুক্তির উপর নির্ভর করে, পদ্ধতির উপর, কিছু নির্দিষ্ট পদ্ধতির উপর নির্ভর করে আমরা এটাকে সলভ করবার বা উত্তর খুঁজবার চেষ্টা করব। এবং এইগুলোকে নিয়েই আমরা পড়াশোনা করব। যারা অনেক ভালোভাবে এই ধরনের বিষয়গুলোকে নিয়ে ভেবে ভেবে বলে গেছেন বা লিখেছেন, তাদের কথাগুলো আমরা জানবার এখানে চেষ্টা করব, এবং আমরা খুঁজবার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি সত্যটা কি, অর্থাৎ কিনা সত্যের উপলব্ধি করবার আমরা চেষ্টা করব। এটা ছিল দর্শনের সংজ্ঞা বা অর্থ। এবার আমরা জানি, যেমন বিজ্ঞানের মধ্যে যদি আমরা কোনো একটা সাবজেক্টকে দেখি, যেমন ধরে নিচ্ছি জীববিদ্যা, তাহলে আমরা দেখতে পাবো যে ওখানের মধ্যে প্রাণী জগতের জন্য জুলজি, তেমনি বোটানি আছে, যেটা কিনা আমাদের গাছপালা, অর্থাৎ কিনা উদ্ভিদদের উপর পড়বার জন্য সেই জায়গাতে আমরা ওখানের মধ্যে পড়ে থাকি। তেমনি আরো অনেক শাখা আছে, মাইক্রোবায়োলজি আছে, এই ধরনের অনেক কিছু আছে। ঠিক সেভাবে দর্শনেরও 4টে ভাগে আমরা দেখে থাকি, অর্থাৎ কিনা 4টে শাখাতে ভাগ করে থাকি। প্রথম ভাগটার কথা বলছে, যেটা হচ্ছে অধিবিদ্যা, ইংরেজি নাম হচ্ছে মেটাফিজিক্স। তেমনি সেকেন্ড ভাগকে বলছে জ্ঞানবিদ্যা বা এপিস্টোমোলজি। তেমনি তৃতীয় ভাগকে বলা হয় নীতিবিদ্যা বা ইথিক্স। এবং চতুর্থ ভাগকে বলা হচ্ছে তর্কবিদ্যা বা যুক্তিবিদ্যা, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে কিনা লজিক। এবার এই এই প্রত্যেকটা শাখাতে কি কি আলোচনা করা হচ্ছে সেগুলো সম্পর্কে আমরা অল্প অল্প জানব। এখানে প্রথম শব্দটা হচ্ছে মেটাফিজিক্স। প্রত্যেকটা শব্দকে যেভাবে আমরা ভাঙবো এবং সেটাকে বুঝবার চেষ্টা এখানে আমরা করছি। এক সেকেন্ড, এটা সরি, এক সেকেন্ড। প্রথমত তো অধিবিদ্যা। অধি কথার অর্থ কি? অধিক। অধিক থেকে অধি আসছে, মানে থেকে বেশি কিছু, বাইরে কিছু, পরে কিছু, তার থেকে বেশি কিছু। তেমনি বিদ্যা, অর্থাৎ কিনা ফিজিক্স। মেটা শব্দের অর্থ যদি আমরা দেখি, তাহলে গ্রিক শব্দ মেটার অর্থ হচ্ছে পরে বা বাইরে। এবং ফিজিক্স শব্দের অর্থ আমরা জানি পদার্থবিদ্যা, অর্থাৎ কিনা পদার্থবিদ্যায় যে বিষয়গুলোকে নিয়ে বলা হয় না, সেই বিষয়গুলোকে নিয়ে, মানে পদার্থবিদ্যার থেকেও আগে গিয়ে আমরা সেই বিষয়গুলোকে নিয়ে ভাবব। পদার্থবিদ্যায় কি কি আলোচনা করা হয়? আমাদের আলোচনা করা হয় বিভিন্ন ধরনের এনার্জি নিয়ে, সেটা কাইনেটিক হতে পারে, মানে প্রত্যেকটা এনার্জি চেঞ্জ হচ্ছে, সমান রয়েছে, ধ্রুবক রয়েছে, তারপর ইলেকট্রিসিটি, অন্যান্য বিষয় সমস্ত কিছু আছে, চুম্বকত্ব, অন্যান্য জিনিসপত্র, এগুলো হচ্ছে ফিজিক্সের ব্যাপার।
কিন্তু ফিজিক্সের উপরে যে আমরা ভাবছি কি কি দেখছি আমরা এখানের মধ্যে আমরা দেখব বিশ্ব কি করে তৈরি হলো। ঠিক, যেমন আমাদের বলতে পারি যে এখানের মধ্যে তিনটে ভাগে আমরা কিন্তু এখানে দেখছি। একটা হচ্ছে আমাদের কসমোলজি, অর্থাৎ কিনা বিশ্বতত্ত্ব, পৃথিবীটাকে আমরা ভাগ করছি। একটা হচ্ছে বিশ্বতত্ত্ব, মানে মোট কথা বিশ্বের কিভাবে সৃষ্টি হলো, তার উপাদান কি কি, তার নিয়ম কি কি হতে পারে, এই নিয়ে অনেকে অনেক কথা বলবেন। প্রত্যেকটা মানুষ নিজের হিসাবে বুঝবার চেষ্টা করবেন, এবং যারা খুব আগে গেছেন এই দর্শনে তাদের নির্দিষ্ট কিছু কথা আছে, সেগুলো এখানে বলা হবে। ঠিক সেভাবে আত্মতত্ত্ব নিয়ে এখানে বলা হবে, অর্থাৎ কিনা আত্মা নিয়ে বলা হবে। ঠিক, সোল বা আত্মা এর কথা বলা হবে, মনের কথা বলা হবে, অর্থাৎ মন এবং চেতনা অর্থাৎ কিনা আমাদের যে কনসিয়াসনেস, সেই সব নিয়ে এখানের মধ্যে চর্চা করা হবে। সঙ্গে বলা হবে আরেকটা বিষয় যেটা সবাইকে ভাবায়, বিজ্ঞানকেও ভাবায় এবং মানুষকেও ভাবায়, ঈশ্বর আছেন কি নেই, বা থাকলেও কোথায় থাকেন, বা তাদের বিষয়গুলোকে নিয়ে মোট কথা এখানে আলোচনা করা হচ্ছে। তারা কি কি করতে পারেন, তাদের কত ক্ষমতা না ক্ষমতা, মানে মোট কথা তার ঈশ্বরকে নিয়েও মানে এখানের মধ্যে বলা হবে। তো এগুলো হচ্ছে মোট কথা আমাদের ফিজিক্সের উপরে, মানে আমাদের আমরা যা যা দেখতে পাচ্ছি সেসবের বিয়ন্ড, সেসবের আগে, সেসবের পরে, মানে আগে বলতে গেলে পরে, মানে এর অর্থ হচ্ছে পরে। ঠিক, অর্থাৎ কিনা তারও বেশি, ফিজিক্সেরও বেশি। ঠিক, এবার সেম আমরা যাব জ্ঞানবিদ্যাতে, অর্থাৎ কিনা জ্ঞান। এবার আমরা যা কিছু আশেপাশে দেখতে পাচ্ছি সেগুলোকে বুঝবার চেষ্টা করব, সেটা হচ্ছে জ্ঞানবিদ্যা। বিষয়টা কিরকম না, এখানে বলা হচ্ছে আমরা আশেপাশে অনেক কিছু দেখতে পারি। আমাদের কি কি হতে পারে, দেখতে পারি বলতে ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় হতে পারে। কিরকম না, আমরা চোখে দেখতে পাচ্ছি, কানে শুনতে পাচ্ছি, কারোর কথা শুনতে পাচ্ছি, বা গন্ধ যেটা হচ্ছে ঘ্রাণ, নাকের দ্বারা, নাসিকা দ্বারা, ত্বক দ্বারা স্পর্শ করতে পারছি। ঠিক, তো এই সমস্ত বিষয়গুলো যেগুলো ইন্দ্রিয়, অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক দ্বারা যারা জানতে পারছি ডাইরেক্টলি, বা আমরা তারপর কোনো কিছু দেখবার পর বা শুনবার পর বা ঘ্রাণ করবার পর যদি আমরা কিছু ভাবতে পারছি, ঠিক, অর্থাৎ কিনা চিন্তা ভাবনা, আমাদের ব্রেনটাকে কাজে লাগাচ্ছি, তার দ্বারা আমরা যা কিছু জানতে পারছি, আশেপাশের ঘটনা হোক, কোনো বিষয় হোক, কোনো কিছুই হোক, সেটাকে আমরা প্রত্যক্ষ বলে থাকি। এবার এই ডাইরেক্টলি যা যা আমরা জানতে পারলাম সেগুলোকে বারবার একই ধরনের ঘটনা ঘটছে আমরা দেখতে পাচ্ছি। যেমন যেমন বলা হয়, এটা একটা ক্লাসিক এক্সাম্পল, কে একটা পর্বতের উপরে যখনই আমরা ধোঁয়া দেখতে পাই এবং বারবার যখন আমরা টেস্ট করবার চেষ্টা করি, ঠিক আছে, যে কি অ্যাকচুয়ালি এই ধোঁয়ার কারণ, তখন ততবার আমরা দেখেছি যে ওখানের মধ্যে আগুন জ্বলছে। তাই আমরা এখন কি করি না, বারবার যেহেতু একই ঘটনা ঘটতে দেখা যায়, তাই আমরা আগে থেকেই বলে দিই, তাহলে পাহাড়ের উপরে বা পর্বতের উপরে যদি ধোঁয়া উঠতে যদি আমরা দেখি, তাহলে আমরা তখনই বলে দিই সেটা কিনা ওখানের মধ্যে আগুন জ্বলছে। অর্থাৎ কিনা আমরা ডাইরেক্টলি দেখলাম না, আমরা আগে অনেকবার দেখে নিয়েছি, তাই আমরা বলছি যে হ্যাঁ এইবারও সেম কেস হবে, সেটা হচ্ছে অনুমান। মানে এটা কিন্তু এক্সাম্পল, মানে এখানের মধ্যে লেখা হয় না ফিজিক্সের, সরি মানে দর্শনের মধ্যে, কিন্তু এটাকে আমরা ব্যবহার মানে বুঝবার জন্য ব্যবহার করছি। যেমন কোনো সাইন্টিফিক কোনো ফর্মুলা হয়ে গেল, ঠিক আছে, কোনো একটা কেমিক্যাল রিয়াকশন হয়ে গেল, আমরা রিয়াকশন করবার চেষ্টা করলাম, যেমন হতে পারে নাইট্রোজেন আর হাইড্রোজেনের রিয়াকশন করাচ্ছি এবং সেখান থেকে আমাদের অ্যামোনিয়া তৈরি হচ্ছে। আমরা একবার ইকুয়েশনটা বললাম, একবার রিয়াকশন করালাম, অ্যামোনিয়া আসছে, দ্বিতীয়বার করালাম, তখন দেখছি অ্যামোনিয়া আসছে, তৃতীয়বার সেম অ্যামোনিয়া আসছে। এভাবে চলতে চলতে আমরা একটা সময় দুটোকে একসাথে রেখে গরম করবার সময় একটা নির্দিষ্ট তাপমাত্রা পৌঁছানোর পর বলবো হ্যাঁ সবসময় কি হবে না, এটা এই দুটোকে গরম করলে একসাথে একটা নির্দিষ্ট তাপমাত্রায় আমরা সবসময় পাবো কি অ্যামোনিয়া পাবো। কিন্তু আমরা কিন্তু এখনো পর্যন্ত দেখিনি যে অ্যামোনিয়া তৈরি হলো কি হলো না, আমরা বলে দিলাম যে অ্যামোনিয়া তৈরি হয়ে গেছে, তাই না? কেমিক্যাল যেখানে রাখা হচ্ছে সেখান থেকে যেটা তৈরি হবে সেটা এক জায়গায় জমা হচ্ছে, সেই জায়গাটাকে আমরা না দেখে বলে দিতে পারবো যে এই দুটো গ্যাস দেওয়া হয়েছে এবং এই ইকুয়েশন পর্যন্ত, এই উষ্ণতা পর্যন্ত রাখা হয়েছে, এই আইসোটোপ দেওয়া, সরি এই কি বলবো এটাকে, ঘটক, যেটা অনুঘটক বলে, সেই অনুঘটক দেওয়া হয়েছে। তো আমাদের ডান দিকের ইকুয়েশন অনুযায়ী যেটা পাওয়ার কথা সেটা আমরা পেয়ে যাবো। এটাও এক ধরনের অনুমান, কারণ আমরা এখনো পর্যন্ত দেখিনি, মানে মোট কথা হবে এই ধরনের কথা বলে দেওয়া না দেখি, সেগুলো হচ্ছে অনুমান। ঠিক সেভাবেই আমরা যদি কোনো কিছু একটা এমন বিষয় হলো যেটা সম্পর্কে কিছুই জানি না, কিন্তু আমরা শুধুমাত্র শুনেছি বা জানি বা হয়তো ছবিতে দেখেছি, হয়তো আমরা এখানে একটা এক্সাম্পল দেওয়া হয় উপমানের ক্ষেত্রে, যে গব্য,
ঠিক আছে? গরুর থেকে বড় হয় এমন একটা প্রাণী যা কিনা জঙ্গলে দেখতে পাওয়া যায়। এর ব্যাপারে কোনো একটা মানুষ যদি শুনে থাকে গরুর মতন দেখতে এবং বড়, তাই সে যখন পরবর্তীকালে বনে যাবে এবং তখন সে গরুর মতন দেখতে একটা প্রাণীকে দেখবে, সে বলবে যে হ্যাঁ এটা তাহলে গরু। কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু গরু নয় সেটা সে বুঝতে পারছে এবং গরুর থেকে একটু বড় মাপে হবে। তো এই যে বিষয়গুলো অল্প ইনফরমেশন আগে ছিল এবং পরবর্তী ক্ষেত্রে সে যখন অন্যান্য ইনফরমেশন গুলোকে জুড়ে না প্রথম থেকে না জানা বিষয়কে পরবর্তী ক্ষেত্রে বলতে পারলো হ্যাঁ এটাই এই জিনিসটা, তখন সেটাকে আমরা বলছি উপমান। ঠিক, এগুলোর বিষয়ে আমরা পরের দিকে আরো ভালোভাবে বলবো। এটা শুধুমাত্র বলবার জন্য, বোঝাবার জন্য, যাতে নর্মালি একটু হলেও আমাদের এটাতে সুবিধা হয় তার জন্য। ঠিক, তো এটা হচ্ছে উপমান, উপমান প্রমাণ। অর্থাৎ কিনা আমরা এই ধরনের বিষয়, প্রত্যেকটা বিষয়কে এই ধরনের ভাবে আমরা দেখে থাকি। আমরা যদি নিজেদেরকে লক্ষ্য করি তাহলে আমরা কিন্তু এইগুলোকে ইউজ করে থাকি, শুধুমাত্র এগুলোকে নাম দিয়ে ডাকা হচ্ছে। পরেরটা হচ্ছে শব্দ। আমরা পুরনো বইয়ের থেকে পড়ে থাকি, বিশেষ করে এখানে বেদ এর কথা বলা হচ্ছে। বেদ যখন আমরা পড়ে থাকি তখন সেখানের মধ্যে কি হয় না, সেই যে শব্দগুলো সেখানে লেখা আছে সেগুলোকে আমরা অনেকে মেনে থাকি, প্রমাণ হিসেবে মেনে থাকি। তো সেই বলছে যে বেদে লেখা জিনিসপত্রগুলোকে আমরা অনেক সময় মেনে থাকি, তো সেটাও এক ধরনের প্রমাণ। এবার সবাই যে সবটা করবে সেরকম কোনো মানে নেই, সেটাকে বলছে শব্দ প্রমাণ। মোট কথা, এটা কেউ মানতেও পারে কেউ নাও মানতে পারে। যারা যারা আসবেন তারা সবাই 6টা জিনিসকে মানবে। এই সে 6টা জিনিস, প্রত্যক্ষ অনুমান উপমান বললাম, এখন শব্দ প্রমাণ বললাম, এবার আরো দুটো আছে, এই দুটোকে মানবে তার কোনো মানে নেই। তারা অন্য বিষয়েও এগুলোকে ধরে নিতে পারে, কিন্তু আমরা এগুলোকে ভেঙে ভেঙে এখানে নামে দেওয়া হচ্ছে। ঠিক সেভাবেই পরবর্তী ক্ষেত্রে বলা হচ্ছে অর্থপত্তি বা অর্থাপত্তি। অর্থাপত্তি মানে কি জিনিস? বলা হচ্ছে দুটো স্টেটমেন্ট দেওয়া থাকবে এবং থার্ড স্টেটমেন্ট আমরা বানিয়ে ফেলবো। কিরকম? দুটো স্টেটমেন্ট বলা হচ্ছে দেবদত্ত হচ্ছে মোটা, এবং দেবদত্ত পরের লাইনে বলছে দেবদত্ত দিনের বেলা খায় না। আমরা তৃতীয় স্টেটমেন্টের গ্যারান্টি পৌঁছাতে পারবো কে দেবদত্ত তাহলে রাত্রিবেলা খায়, দিনের বেলা খায় না, তাহলে রাত্রিবেলা খায়। আরেকটা উদাহরণ, দেবদত্ত জীবিত আছে, প্রথম স্টেটমেন্ট। দ্বিতীয় স্টেটমেন্টে বলছে দেবদত্ত এই যে বাড়িতে নেই। ঠিক আছে, প্রথমটা বললো দেবদত্ত বেঁচে আছে এবং দ্বিতীয়ত বলছে বাড়িতে নেই। অর্থাৎ কিনা আমরা কি বলতে পারবো থার্ড স্টেটমেন্টে? অবভিয়াসলি বলতে পারবো যে দেবদত্ত তাহলে বাড়িতে নেই, তাহলে সে বাইরে গেছে। হ্যাঁ, তো এই যে 3 নাম্বার স্টেটমেন্টটা দুটো এক্সাক্ট স্টেটমেন্ট, যে দুটো কিনা আমরা প্রত্যক্ষ আমরা জানি, সেই দুটো স্টেটমেন্টকে ইউজ করে আমরা কি করলাম, একটা নির্দিষ্ট একটা একেবারে পারফেক্ট স্টেটমেন্ট আমরা বলে দিলাম যে হ্যাঁ হবেই হবে এটা, সেই ধরনের যে অ্যাজাম্পশন সেটাকে আমরা বলছি অর্থাপত্তি। তেমনি অনুপলব্ধি। এই জিনিসটা কিরকম? এটাতে একটা নর্মাল উদাহরণ আমরা বলছি, এটাকে এইভাবে লেখা হয় না, তবু আমরা বলছি বুঝবার জন্য। একটা টেবিল আছে, তার উপর আমরা একটা বোতল রেখে দিলাম, আমি রেখে বাইরে চলে গেলাম। কিছুক্ষণ পর এসে আমি যখন দেখবো যে বোতলটা সেখানে নেই, কিন্তু সেখানে থাকার তো কথা ছিল, আমি তো রেখে গেছিলাম, তাহলে সেখানে কি হলো, আমরা সেই জিনিসটা উপলব্ধি করতে পারলাম না, অর্থাৎ কিনা অনুপলব্ধি করলাম। অর্থাৎ কিনা বোতলটাকে থাকা উচিত ছিল ওখানে, কিন্তু বোতলটা এখন সেখানে নেই, এই জিনিসটাকে বলছে অনুপলব্ধি। অর্থাৎ কিছু জিনিস কোনো একটা জায়গায় থাকা উচিত ছিল কিন্তু আমরা সেখানে আর সেই জিনিসটাকে পাচ্ছি না, এটা হচ্ছে অনুপলব্ধি। এই 6টা জিনিসকে আমরা কোনো না কোনোভাবে ব্যবহার করে থাকি, আমরা লজিক্যালি ব্যবহার করে থাকি। মোট কথা, কোনো একটা বিষয়কে গবেষণা করবার জন্য যে এই জিনিসটা সত্য কি সত্য না, আমরা নর্মালিও করে থাকি ব্যবহার। এবার এরা কি করছে, সেটাকে নাম দিচ্ছে প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ প্রমাণ, অর্থাপত্তি, অনুপলব্ধি। এগুলো হচ্ছে আমাদের জ্ঞানতাত্ত্বিক বিদ্যা। এবার আমরা যখন দর্শনের ব্যাপারে এক একটা ফিলোসফার ওঠাবো, দার্শনিক ওঠাবো এবং তারপর এক একজনকে পড়বো, তখন আমরা দেখবো যে কেউ মেটাফিজিক্স থেকে এপিস্টেমোলজিকে দিচ্ছে, কেউ এপিস্টেমোলজি থেকে মেটাফিজিক্স দিচ্ছে। মানে কি জিনিস? কেউ বিশ্বতত্ত্ব, অর্থাৎ কিনা বিশ্বের ব্রহ্মাণ্ড কিভাবে তৈরি হয়েছে, কেন হয়েছে, আত্মার ব্যাপারে, ঈশ্বরের ব্যাপারে প্রথমে বলছে যে এই সমস্ত কিছু বড় জিনিসগুলো আছে, তার কারণে আমাদের এই যে ছোট ছোট যে জিনিসগুলো মানুষের তৈরি হয়েছে। অর্থাৎ কিনা যেমন আমরা বলে থাকি না যে একটা গোটা ইউনিভার্স, ব্রহ্মাণ্ড রয়েছে, তারপর সেই ব্রহ্মাণ্ডের মধ্যে একটা নিহারিকা বলে মেঘ রয়েছে, এবং তারপর সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আকাশগঙ্গা রয়েছে, এবং সেই আকাশগঙ্গার মধ্যে একটা সৌরমণ্ডল রয়েছে, যে সৌরমণ্ডলের মধ্যে একটা গ্রহ পৃথিবী রয়েছে, তার মধ্যে একটা দেশ রয়েছে ভারতবর্ষ, সরি এশিয়া রয়েছে, তার মধ্যে একটা মহাদেশ, তার মধ্যে একটা দেশ হচ্ছে ভারতবর্ষ, তার মধ্যে একটা জায়গা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, তার মধ্যে একটা স্থানে একটা জেলায় আমরা বাস করছি। অর্থাৎ কিনা বড় থেকে ছোট। ঠিক,
আরেকভাবে অর্থাৎ কিনা অধিবিদ্যা, অর্থাৎ কিনা বড় জিনিস, অর্থাৎ কিনা ঈশ্বর, ব্রহ্মাণ্ড, এই সমস্ত থেকে আমরা একেবারে ছোট জিনিস, কোনো একটা ছোট ঘটনা পর্যন্ত আসছি, সেটা হচ্ছে জ্ঞানবিদ্যা। তো সেভাবে বলা হচ্ছে, এটাও একই রকম বিষয়, সেই হিসাবে বলা হচ্ছে। তেমনি আমরা কোনো ছোট জিনিসকে অবজার্ভ করছি এবং সেই ছোট জিনিস থেকে অবজার্ভ করতে করতে বড় দিকে যাচ্ছি, মানে ঠিক উল্টো দিকে যেরকম গেলে হয় ঘটনাটা, যে একটা রাজ্য আছে, তারপর একটা দেশ আছে, তারপর একটা মহাদেশ আছে, তারপর পৃথিবী আছে, তারপর সূর্যমণ্ডল আছে, এইভাবে যেতে যেতে পুরোপুরি ব্রহ্মাণ্ড আছে। তারপর কিনা সেই ব্রহ্মাণ্ড কে তৈরি করেছে, কেন তৈরি করেছে, অর্থাৎ কিনা অধিবিদ্যা। অর্থাৎ ছোট জিনিসকে লক্ষ্য করে আমরা বলতে চাইছি যে এই জিনিসটা হচ্ছে সব থেকে বড় জিনিস, সেটা হচ্ছে অধিবিদ্যা, এরকম আছে। তো অনেকে এই দুটোকে অ্যাড অন করে বিভিন্নভাবে বোঝাবে, কেউ জ্ঞানবিদ্যাকে মেন রাখবে তার ফিলোসফিতে, কেউ অধিবিদ্যাকে মেন রাখবে, এবং বাকি যে অন্যটা তাকে ওই অধিবিদ্যা হিসেবে জ্ঞানবিদ্যাকে বোঝাবার চেষ্টা করবে, কেউ জ্ঞানবিদ্যা হিসেবে অধিবিদ্যাকে, মানে মোট কথা দুটোকে মিলিয়ে তারা ফিলোসফি দেবে। আবার অনেকে এই দুটোকে ব্যবহারই করবে না, বলবে অ্যাকচুয়ালি মানুষের যেটা দরকার সেটা আমি বলতেছি, নর্মাল ব্যাপার। আমরা এগুলোকে লক্ষ্য করে থাকবো। এবারে আমাদের বলছে আরেকটা হচ্ছে নীতিবিদ্যা, অর্থাৎ কিনা নীতির কথা বলা হবে। নীতি কিরকম হতে পারে, যে আমাদের কি নীতি নিয়ে চলা উচিত, একজন মানুষের কি কি গুণ থাকা উচিত ভালো মানুষ হওয়ার জন্য। এখানে বলা হয় মোরাল আর ইথিক্স এর ব্যাপারে। মোরাল অর্থাৎ আমার কাছে বা একজন সাধারণ মানুষের কাছে, একজন মানুষের কাছে কি সব থেকে ভালো কাজ হতে পারে তার হিসাবে। তেমনি ইথিক্স হচ্ছে যেগুলো আমাদের পুরো মানে পুরো সমাজের জন্য ভালো জিনিস, ভালো গুণ, সেগুলো কথা বলবো। এটা একটা নতুন একটা ভাগ, যেখানের মধ্যে মানুষের কি করা উচিত, কি করা উচিত নয় কোনো একটা ঘটনাতে, এবং সেটা কেন করা উচিত, কেন উচিত নয়, এইসব নিয়ে বলা হয়। কথা নীতিবিদ্যা, ঠিক আছে। আর একটা হচ্ছে তর্কবিদ্যা, অর্থাৎ কিনা তর্ক করবে, যুক্তি দেবে, লজিক দেবে, আমার ব্যাপার বোঝা যাবে। ঠিক, এবার এখানে বলা হচ্ছে যে এই তর্কের ব্যাপারে আমরা ঝগড়া করবার সময়, নিশ্চয়ই কেউ না কেউ সবসময় নয়, কখনো কখনো ঝগড়া আমরা নিশ্চয়ই করেছি। তখন আমরা কি করি, যে বলি যে সামনের জন কিছু বললো, হ্যাঁ তুমি কি এটাই বললে, তারপর আমরা সেই জিনিসটার উল্টো দিকে আর্গুমেন্ট দিই। আচ্ছা, ঝগড়া নয়, ডিবেট। একটা ডিবেট কম্পিটিশনে কি হয়, একজন একটা কথা রাখে, তারপর অন্যজন সেই কথাটাকে খণ্ডন করে লজিক্যালি। ঠিক সেভাবে এখানের মধ্যে কেউ একজন একটা জিনিসের পক্ষে যুক্তি দেবে এবং সেটাকে আমরা বলবো পূর্বপক্ষ, তারপর সেই পক্ষটাকে রেখে আমরা বলবো যে হ্যাঁ এটাই তো, এটাই ছিল স্টেটমেন্ট, এবার আমরা এই স্টেটমেন্টকে খণ্ডন করবো, অর্থাৎ কিনা উল্টো যুক্তি দেবো। এবার যখন এই দুটো যুক্তি চলবে, একজন পক্ষে বলবে, একজন বিপক্ষে বলবে, তখন সেই দুটোকে মিলিয়ে একটা বেস্ট সিদ্ধান্ত আসবে, সেটা হচ্ছে চূড়ান্ত সভা। এবার এখানের মধ্যে অনেক অনেক দার্শনিক আছে, তারা বিভিন্ন ধরনের কথা বলবেন যে এটা সত্য, অন্যজন বলবে ওটা সত্য, এবং এরা কি করবে, এরকমের বিতর্ক সভা যাবে, এবং এর মধ্যে যে জিতবে, যে যাকে খণ্ডন করতে পারবে, সে বেস্ট হয়ে যাবে। ঠিক ঠিক যেমন কবি গান হতো, কবি গান হয়ে থাকে বাংলায়, ঠিক সেরকম, এবং সেখানে সিদ্ধান্ত আসবে। তো এটা হচ্ছে আমাদের একটা বিতর্ক কাঠামো। এবার আমাদের বুঝতে হবে যে আমরা পড়বো যেটা সে বিষয়। দর্শনের মধ্যে আমরা একটা পাচ্ছি ভারতীয়, যেটা আমাদের পড়তে হয়, একটা পাচ্ছি আমাদের পাশ্চাত্য, অর্থাৎ কিনা পশ্চিমের যারা ছিল তারা যেভাবে ফিলোসফিকে দিয়েছে সেরকম। ভারতীয়র মধ্যে আমরা ভারতীয় ঋষি মুনি এদের কথা জানবো, এবং তারা কি কি বলে গেছেন সেগুলো জানবো। এবার একজন কেউ একটা কথা বললে সেই কথাকে একটা গ্রুপ তৈরি হবে না, একজনের কথাকে অনেকে সাপোর্ট করবে, তাই এখানে একটা গ্রুপ তৈরি হবে, সেটাকে আমরা স্কুল বলবো, ঠিক আছে। এবং এরকম ভারতীয় ক্ষেত্রে আমরা অনেক কটা এই ধরনের স্কুল দেখতে পাবো। ঠিক সেরকম পাশ্চাত্যতেও অনেকে অনেককে সাপোর্ট করবে, প্লেটো আছে, অ্যারিস্টটল আছে, আর অনেকে আছে, কান্ট আছে। তো এদের ব্যাপারে আমরা জানবো, এবং এরা কি কি বলে গেছে এই সত্য উপলব্ধির ক্ষেত্রে সেগুলো আমরা জানবো। তো প্রথমে ভারতীয় ক্ষেত্রে যখন আমরা পড়বো, তখন আমরা দেখবো যে ভারতে না দু চারটে বিষয় খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কর্ম। কর্ম কি? কর্ম হচ্ছে কাজ, এবং সেই কর্মের ফল থাকে। সবাই বলে যে কর্মফল অর্থাৎ কিনা যেরকম কর্ম করা হবে সেরকম ফল হবে। আমরা দেখবো অনেকে এই ভারতীয় যখন পড়বো তখন দেখবো এই জিনিসটাকে সবাই প্রায় সাপোর্টই করে, যে যেমন কর্ম হবে তার এরকম ফল পাবে। ঠিক সেরকমই আরেকটা বিষয় এসেছে হচ্ছে জন্ম, পুনর্জন্ম, মোট কথা। অর্থাৎ কিনা আমরা দেখবো যে কর্মবন্ধন থেকে মুক্তি পেতে বারবার মানুষ কি করে, জন্ম নেয়, মৃত্যু হয়, আবার জন্ম নেয়, আবার মৃত্যু হয়। বেশিরভাগ জন বলবে মুক্তির কথা, মুক্তি অর্থাৎ এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তির কথা।
এবার আরেকটা বিষয় আসে যেটা আমাদের প্রচন্ড ভুল ধারণা আছে, সেটা হচ্ছে আস্তিক নাস্তিক। আমরা সাধারণত মেনে থাকি বা বুঝে থাকি, একটা সময় পর্যন্ত আমিও জানতাম এটাই, যে ঈশ্বরে যারা বিশ্বাস করে তারা আস্তিক, যারা করে না তারা নাস্তিক। একদমই ভুল কথা। এখানে বলা হয় যারা বেদকে মানে তারা আস্তিক, যারা বেদকে মানে না তারা নাস্তিক। তাহলে কি বেদ যারা মানে তারা ঈশ্বরকে মানে কি মানে না, তার একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কেউ বেদকে মানলে, বেদের রিচুয়ালসকে মানলে, বেদের রীতিনীতিকে মানলে যে ঈশ্বরকে বিশ্বাস করবে সেরকম কোনো মানে নয়। তেমনি সেগুলোকে না মানলে যে ঈশ্বরকে বিশ্বাস করবে কি করবে না তার কোনো মানে নেই। তাই এখানের মধ্যে বেদকে কেউ মানে কি মানে না তার হিসাবে আমরা দেখতে পারি আস্তিক এবং নাস্তিক। যারা বেদকে মানে তারা আস্তিক, যারা মানে না তারা নাস্তিক। এবার এই বেদকে কারা কারা মানে, এখানে কয়েকটা আমরা বললাম স্কুল আছে, সেই স্কুলগুলোর নাম হচ্ছে সাংখ্য, যোগ, ন্যায়, বিশেষিকা, মীমাংসা এবং বেদান্ত। এরা আস্তিক, অর্থাৎ কিনা বেদকে মানে। তেমনি আমরা দেখতে পাবো নাস্তিক, অর্থাৎ কিনা বেদকে মানে না, যেমন চার্বাক, বৌদ্ধ, জৈন। তো এরা কিন্তু নাস্তিক, অর্থাৎ কিনা বেদকে মানে না। চার্বাকরা তো মানে না, ছাড়া বৌদ্ধরা নিজেদের বই আছে, বৌদ্ধ ধর্ম, তারপর জৈনদের নিজস্ব বই আছে, তাহলে সেগুলো মেনে চলে, বেদকে মানবে না মোট কথা। এবার তাহলে ঈশ্বরকে তারা মানে বা মানে না তাদেরকে কি বলা হয়? ঈশ্বরকে বলে যারা মানে তাদের বলা হচ্ছে থিজম বা ঈশ্বরবাদ। যারা মানছে না তাদেরকে নিরশ্বরবাদ বা অ্যাথিজম হিসেবে বলা হচ্ছে। এবং কেউ কেউ কিরকম হয় না, ঈশ্বর আছে কি না কারো কখনো লজিক্যালি মনে হয় যে আছে কি নেই, অর্থাৎ কিনা এই দুটোর মাঝখানে, যে একবার দুবার ভাবে যে হয়তো আছে, একবার দুবার মানে না হয়তো নেই, তো তাদের বলছে অ্যাগোনিস্টিজম বা অজ্ঞেয়বাদ। মানে তারা মানে কি মানে না সেই হিসাবে অজ্ঞেয়বাদ। এগুলোর ব্যাপারে আমাদের পড়তে হবে। অন্য একটা বিষয়টা ধর্ম বিষয়েও কিছু 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 দার্শনিকরা বিভিন্ন ধরনের যুক্তি দিয়ে গেছে, সেই বিষয়েও আমাদের পড়তে হবে। তো মোট কথা এগুলো ছিল। এবার এখানের মধ্যে যে দর্শনগুলোর নাম বললাম আমরা, সেগুলো সম্পর্কে এখানে বলা হচ্ছে যে কিছু মুনি ঋষিরা এগুলোকে দিয়েছিল। তার মধ্যে দু তিনটে নাম দিয়েছে, যেমন সাংখ্য দিয়েছিল কপিল, মহর্ষি কপিল, তেমনি যোগ দর্শন দিয়েছিল মহর্ষি পতঞ্জলি, ন্যায় দর্শন দিয়েছিল আমাদের মহর্ষি গৌতম। এবার এই নামগুলো যখন আমরা একে একে পড়বো তখন আপনার থেকেই মুখস্থ হয়ে যাবে, মনে রয়ে যাবে। তো এটা ছিল আমাদের দর্শনের প্রথম যে ভাগ, অর্থাৎ কিনা দর্শন কি, দর্শন কাকে বলে, দর্শন কি করে, দর্শনের ভাগ কি কি আছে, শাখা কি কি আছে, এবং ভারতীয় দর্শনের মধ্যে কে কি পদ্ধতিতে মোট কথা প্রমাণগুলোকে ধরা হচ্ছে, এপিস্টোমোলজি থেকে শুরু করে মেটাফিজিক্স এবং বেদ মানা না মানা, ঈশ্বর মানা না মানা এবং অন্যান্য বিষয়গুলো এখানে আমরা লিখে নিলাম। এটা ছিল একটা বেসিক ক্লাস। আরেকটা জিনিস এখানে যেটা আমরা বলে থাকি, ইহলোক এবং পরলোক, আমরা সবাই একবার না একবার এই বিষয়টাকে বাড়ির মধ্যে কাউকে না কাউকে বলতে শুনেছি, যে ইহলোক এবং পরলোক। এগুলোকে ইংরেজিতে বলছে, এখানের মধ্যে এই কথাগুলো আছে এম্পেরিক্যাল ওয়ার্ল্ড, আর একটা আছে ট্রান্সেন্ডেন্টাল, CENDNTAL, এম্পেরিক্যাল ওয়ার্ল্ড এবং ট্রান্সেন্ডেন্টাল ওয়ার্ল্ড। এম্পেরিক্যাল ওয়ার্ল্ডকে বলা হচ্ছে অভিজ্ঞতাবাদী জগৎ, দৃশ্যমান জগৎ বা ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ, অর্থাৎ আমরা যে ইহলোককে বলে থাকি, মানে মোট কথা এই লোকটা, মানে যেখানে আমরা বসবাস করছি সেই পৃথিবীটাকে বলা হচ্ছে, যাকে আমরা চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এসবের দ্বারা যে বাস্তব জগৎটাকে দেখতে পাচ্ছি সেটাকে বলছে এম্পেরিক্যাল ওয়ার্ল্ড বা অভিজ্ঞতাবাদী জগৎ। এই শব্দগুলো আমরা ইউজ করবো, তাই বলছি। আর এখানে ট্রান্সেন্ডেন্টাল যেটাকে বলা হচ্ছে সেটা আমাদের থেকে অতীন্দ্রিয়, অর্থাৎ আমরা ইন্দ্রিয়ের দ্বারা জানতে পারবো না, বা অভিজ্ঞতা অতিরিক্ত, অভিজ্ঞতা থেকে আগে, যে অভিজ্ঞতা থেকে বেশি, আমরা অভিজ্ঞতা থেকে দ্বারা এটাকে জানতে পারবো না, সেই বিশ্ব। এই কথাগুলো আমরা ইউজ করে থাকি। আচ্ছা, এছাড়া আই থিঙ্ক আর কিছু নেই যতদূর সম্ভব। এম্পেরিক্যাল ওয়ার্ল্ড, ট্রান্সেন্ডেন্টাল ওয়ার্ল্ড। এরপর যদি কোনো শব্দ এই ধরনের আসে তাহলে আমরা পড়বার সময়ই আলোচনা করে দেবো। এটা ছিল বেসিক। এবার আমরা 4 ভাগ দিয়ে পরের ক্লাসে শুরু করব। ওকে।